আসসালামু আলাইকুম। কুর্মিটোলা হাই স্কুল অ্যান্ড কলেজে বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীদের পদার্থবিজ্ঞান ক্লাসে স্বাগত। করোনা ভাইরাসের কারণে 17 মার্চ হতে প্রতিষ্ঠান বন্ধ হওয়ার পর আমরা পড়াশোনা থেকে বিচ্ছিন্ন হয়ে আছি। প্রতিষ্ঠান বন্ধ হওয়ার আগ পর্যন্ত আমরা স্থির তড়িৎ নিয়ে আলোচনা করেছিলাম। সেখানে আমরা তড়িৎ প্রাবল্য, তড়িৎ বিভব সম্পর্কে অনেক গাণিতিক রাশি প্রমাণ করেছি এবং এগুলো দিয়ে গাণিতিক সমস্যার সমাধান করেছিলাম। এরপরে আমরা ধারক শুরু করেছিলাম। ধারক কিভাবে কাজ করে সেটা আমরা আলোচনা করেছিলাম। তো আজকে আমরা সমান্তরাল পাত ধারক নিয়ে আলোচনা করব এবং এর গাণিতিক সমীকরণটি দেখব এবং এর সাহায্যে কিভাবে গাণিতিক সমস্যার সমাধান করা যায়। সমান্তরাল পাত ধারক। সমান্তরাল পাত ধারকটি দুটি সমান্তরাল ধাতব পাত দিয়ে তৈরি এবং এর মাঝখানে একটি মাধ্যম থাকে বা মাধ্যম নাও থাকতে পারে, যেখানে শূন্য মাধ্যম থাকতে পারে। তা আমরা চিত্রটি অঙ্কন করে দেখব কিভাবে ধারকটি গঠিত। ধারকটিতে দুটি সমান্তরাল পাত থাকে, একটিতে ধনাত্মক আধান জমা হয়, অপরটিতে ঋণাত্মক আধান জমা হয়। প্রত্যেকটি পাতের ক্ষেত্রফল সমান থাকে এবং পাত দুটির সাথে একটি তড়িৎ কোষ যুক্ত থাকে। যখন কোষটির সুইচ অন করা হয়, অর্থাৎ বর্তনীর সুইচটি অন করা হয়, তখন একটি পাতে ধনাত্মক আধান এবং অপর পাতে ঋণাত্মক আধান জমা হয়। সমান্তরাল পাত ধারকটির ধরি প্রতিটি পাতের ক্ষেত্রফল এ। পাত দুটির মধ্যবর্তী দূরত্ব ডি। প্রত্যেক পাতে সঞ্চিত মোট আধান কিউ। পাত দুটির মধ্যবর্তী মাধ্যমে ভেদন যোগ্যতা অ্যাপসাইলন। এটা হলো অ্যাপসাইলন, দেখতে একটু এর মতো কিন্তু বাঁকানো, এর মাথা দুটো সোজা করা থাকে, এখানে একটু গোলাকার। অ্যাপসাইলন। প্রত্যেক পাতে আধান ঘনত্ব সিগমা, এটা হচ্ছে কিউ বাই এ। এটাকে আমরা একটা সমীকরণ দিয়ে রেখে দিলাম। এখন যখন আমরা এখানে ব্যাটারির সুইচ বা কোষের সুইচ অন করব, তখন একটি পাতে ধনাত্মক আধান জমা হবে এবং অপর পাতে ঋণাত্মক আধান জমা হবে। ফলে মাঝখানে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য সৃষ্টি হবে। এই তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যটি পাতের আশেপাশে তৈরি হওয়ার কারণে দুই পাতের মাঝখানে তৈরি হবে এবং পাতের সৃষ্ট তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য এবং এর মাঝখানে যে ফাঁকা অংশটি আছে বা ডাইলেকট্রিক পদার্থ আছে, এখানকার তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য একই হবে। তাহলে দুই পাতের মাঝখানে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য সিগমা বাই এপসাইলন। এটা হচ্ছে যখন আমরা সুইচ অন করবো, আধান জমা হবে, পাতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য সৃষ্টি হবে, অর্থাৎ দুই পাতের মাঝখানেও তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য সৃষ্টি হবে। তাহলে এখান থেকে 1 হতে সিগমার মানটি 2 নং সমীকরণে বসিয়ে পাই।
এটাকে আমরা 3 নম্বর সমীকরণ হিসেবে দিয়ে রাখবো। এখন আমরা জানি তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য E সমান V/D, অথবা আমরা লিখতে পারি V = ED। এটাকে আমরা সমীকরণ হিসেবে দিতে পারি। এটা হবে 4 নং সমীকরণ, V = ED। আবার ধারকটির ধারকত্ব C = Q/V। চার নং হতে V এর মান পাশে বসিয়ে পাই C = Q/ED। Q/ED। আবার 3 হতে E এর মান, এটাকে আমরা 6 নং সমীকরণ দেব। ধারকত্ব C, এটাকে আমরা 6 নং সমীকরণ দেব। তাহলে 3 নং হতে E এর মান 6 নং এ বসিয়ে পাই ধারকত্ব C = বা C = এখানে কি গুণ কেটে যাবে, তাহলে C = থাকবে ε/A/D। তাহলে এই 7 নং সমীকরণটি হবে নির্দিষ্ট মাধ্যম বিশিষ্ট সমান্তরাল পাত ধারকের ধারকত্বের সমীকরণ। এখানে দুই পাতের মাঝখানে যে ফাঁকা অংশটা আছে, এখানে হলো একটা মাধ্যম থাকে, মাধ্যম। তাহলে মূলত এখানে আমরা যে সমীকরণটি পেলাম C = ε/A/D, এটি হলো নির্দিষ্ট মাধ্যম বিশিষ্ট সমান্তরাল পাত ধারকের ধারকত্বের সমীকরণ। কিন্তু আমরা যখন গাণিতিক সমস্যা সমাধান করি সেখানে এপসাইলন এর নির্দিষ্ট কোনো মান দেওয়া থাকে না। এপসাইলন এর মান থাকে তড়িৎ মাধ্যমাঙ্ক k এবং শূন্য মাধ্যমের গ্রহণযোগ্যতা এপসাইলন নট এর গুণফল আকারে। সেটা আমরা দেখব কিভাবে সেই সমীকরণটি আসে। তাহলে তড়িৎ মাধ্যমাঙ্ক k = এপসাইলন বাই এপসাইলন নট, অর্থাৎ তড়িৎ মাধ্যমাঙ্ক বা এর অপর নাম হচ্ছে পরাবৈদ্যুতিক ধ্রুবক k এর মান। এটা হলো নির্দিষ্ট মাধ্যমের গ্রহণযোগ্যতা
এবং শূন্য মাধ্যমে ভেদনযোগ্যতা এই দুই রাশির অনুপাত। তো এখান থেকে নির্দিষ্ট মাধ্যমে ভেদনযোগ্যতা এপসাইলন ইকুয়াল টু কে এপসাইলন নট। এই সমীকরণটাকে আমরা দেব 8 নং সমীকরণ। এই এপসাইলন এর মানটা কোন মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক বা তড়িৎ মাধ্যমাঙ্ক এবং শূন্য মাধ্যমে ভেদনযোগ্যতার গুণফল আকারে আমরা 7 নং সমীকরণে বসায় দিলে নির্দিষ্ট মাধ্যম বিশিষ্ট সমান্তরাল পাত ধারকের সমীকরণটি পেয়ে যাবে। তো 8 নং হতে এপসাইলন এর মান 7 নং এ বসাই। ধার কত হবে c ইকুয়াল টু এপসাইলন নট a বাই d। মূলত 9 নং সমীকরণটি হলো নির্দিষ্ট মাধ্যম বিশিষ্ট সমান্তরাল পাত ধারকের ধারকত্বের সমীকরণ। যদি দুই পাতের মাঝে মাধ্যম শূন্য বা বায়ু হয়, তাহলে এর মান 1 হবে। এক্ষেত্রে সমীকরণটি হবে c equal to epsilon naught a by d। অর্থাৎ 10 নং সমীকরণটি হবে শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যম বিশিষ্ট সমান্তরাল পাত ধারকের ধারকত্বের সমীকরণ। তো আমরা যখন নির্দিষ্ট মাধ্যম বিশিষ্ট কোনো ধারকের গাণিতিক সমস্যা সমাধান করব তখন আমরা এই সমীকরণটি ব্যবহার করব। তখন দুই পাতের মাঝখানে যে মাধ্যমটি দেওয়া থাকবে তার মাধ্যমের তড়িৎ মাধ্যমাঙ্ক বা পরাবৈদ্যুতিক ধ্রুবক কে এর একটা নির্দিষ্ট মান দেওয়া থাকবে। তখন আমরা এই সমীকরণটি ব্যবহার করে গাণিতিক সমস্যা সমাধান করব। আর যদি শূন্য মাধ্যম বিশিষ্ট বলা হয়, অর্থাৎ ধারকের মাঝখানে কোনো মাধ্যম নেই এরকম কিছু উল্লেখ থাকে বা মাধ্যমটি শূন্য, তাহলে সেক্ষেত্রে আমরা কে এর মান 1 ধরে 10 নং সমীকরণটি ব্যবহার করে গাণিতিক সমস্যা সমাধান করব। এখানে শূন্য মাধ্যমে ধ্রুবকের মান, শূন্য মাধ্যমে ভেদনযোগ্যতা এপসাইলন নটের একটা নির্দিষ্ট মান আছে। শূন্য মাধ্যমে ভেদনযোগ্যতা এপসাইলন নট এর একটা নির্দিষ্ট মান আছে। এই মানটি হলো 8.85 10 টু দি পাওয়ার -12 কুলম্ব স্কয়ার পার নিউটন পার মিটার স্কয়ার। এই মানটি আমাদেরকে মুখস্থ রাখতে হবে এবং যখন আমরা নির্দিষ্ট মাধ্যম বিশিষ্ট সমান্তরাল পাত ধারকের অঙ্ক করব তখন এই নির্দিষ্ট মাধ্যমের তড়িৎ মাধ্যমাঙ্ক এর মানটি দেওয়া থাকবে। আর যদি শূন্য মাধ্যম বলে তাহলে আমরা কে এর মান 1 ধরে অঙ্কটি গাণিতিক সমস্যাটি সমাধান করব। এখন এখান থেকে আমরা দেখব যে আসলে কোন ধারকের ধারকত্ব কিসের উপর নির্ভর করে। তাহলে একটা সমান্তরাল পাত ধারকের ধারকত্ব পাতের ক্ষেত্রফলের উপর নির্ভর করে, দুই পাতের মধ্যবর্তী দূরত্বের উপর নির্ভর করে এবং তড়িৎ মাধ্যমাঙ্ক কে এর উপর নির্ভর করে। অর্থাৎ ধারকের ক্ষেত্রফল যত বেশি হবে ধারকত্ব তত বেশি হবে। অর্থাৎ ধারকের প্রত্যেকটা পাতের ক্ষেত্রফল যত বেশি হবে ধারকের ধারকত্ব তত বেশি হবে। তড়িৎ মাধ্যমাঙ্ক যত বেশি হবে ধারকত্ব তত বেশি হবে। কিন্তু দুই পাতের মধ্যবর্তী দূরত্ব যত বেশি হবে ধারকত্ব তত কম হবে। আর দুই পাতের মধ্যবর্তী দূরত্ব যত কম হবে ধারকের ধারকত্ব তত বেশি হবে। তো আজকের ক্লাসে এ পর্যন্তই। আশা করি তোমরা আমার ক্লাসটি বুঝতে পেরেছো। এরপরে আমরা সমান্তরাল পাত ধারকের বা অন্যান্য গোলকীয় ধারকের শ্রেণী, সমান্তরাল সংযোগ ইত্যাদি নিয়ে গাণিতিক সমস্যার সমাধান দেখানোর চেষ্টা করব।
আর তোমরা সবাই বাসায় আছো, তোমাদের সাথে অনেকদিন ধরে ক্লাসে দেখা হয় না। তো তোমরা বাসায় সবাই স্বাস্থ্য সচেতনতা মেনে চলবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে, করোনা থেকে সংক্রমিত হওয়া থেকে দূরে থাকবে এবং সকল স্বাস্থ্যবিধি মেনে সুন্দরভাবে বাসায় থেকে পড়ালেখা করবে। আগে যে অধ্যায়গুলো করানো হয়েছে তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য একাদশ শ্রেণী, তো তোমরা সে অধ্যায়গুলো বাসায় বেশি বেশি করে রিভিশন করবে এবং নিয়মিত পড়ালেখা করবে। সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমি আমার একাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের পদার্থবিজ্ঞানে স্থির তড়িতের সমান্তরাল পাত ধারকের ক্লাসটি শেষ করছি। আল্লাহ হাফিজ।